আমরা আজকে স্টার্ট করব সেমিকন্ডাক্টর। আমরা জানি যে কোনো মেটেরিয়াল, এতদিন অবধি যেটা শিখেছি, যে কোনো মেটেরিয়াল দু ধরনের হতে পারে। একটাকে বলা হতো কন্ডাক্টর, অন্যটা সেমিকন্ডাক্টর। যেটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে সেটাকে বলা হতো কন্ডাক্টর, আর যেটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না সেটা সেমিকন্ডাক্টর। কিন্তু আজকে আমরা থার্ড টাইপের এক ধরনের মেটেরিয়াল শিখবো যেটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। মানে এরা নরমালি ইনসুলেটরের মতো বিহেভ করে, কিন্তু একটা সার্টেন ইলেকট্রিক্যাল স্টেটে নিয়ে গেলে, মানে একটা ইলেকট্রিক ফিল্ড বা একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করলে ওই মেটেরিয়ালটা দুটো এন্ডে, তখন ওটা কন্ডাক্টরের মতো বিহেভ করে। তাহলে একটা মেটেরিয়াল যেটা কখনো ইনসুলেটর কখনো কন্ডাক্টর, স্পেশাল কোনো সিচুয়েশনে যদি ও কন্ডাক্টরের মতো বিহেভ করে, তখন সেই ধরনের মেটেরিয়ালকে বলা হয় সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর কারা, সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়, সেগুলো আজকে দেখব। তাহলে আমরা দেখলাম যে কোনো মেটেরিয়াল তিন ধরনের হতে পারে। একটা কন্ডাক্টর, একটা ইনসুলেটর। আচ্ছা, এই ইনসুলেটরের একটা অন্য নাম আমরা শিখেছিলাম, ইনসুলেটরকে বলা হতো ডাইইলেকট্রিক। এটা আমরা পড়েছিলাম ক্যাপাসিটর চ্যাপ্টারে। আমরা পড়েছিলাম ইনসুলেটর কে একটা অন্য নামে আমরা ডাকতাম, সেখানে বলা হতো ডাইইলেকট্রিক। এই দুটোর মাঝামাঝি একটা সিচুয়েশন তৈরি হতে পারে যেটাকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টর। আজকে আমরা এই সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। নরমালি যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ি, যেখানে ওহমস ল পড়া হচ্ছিল, সেখানে আমরা একটা মেটেরিয়াল কন্ডাক্টর হবে নাকি ইনসুলেটরের হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, ওর ইন্টারনাল স্ট্রাকচার কি রকম, সেগুলো আমরা শিখেছিলাম ইউজিং ফ্রি ইলেকট্রন থিওরি। যেখানে বলা হচ্ছিল যে এই কন্ডাক্টরের ভেতর বা যে কোনো মেটেরিয়ালের ভেতরে যখন আয়নগুলো থাকে, আয়ন নয় মানে ওর যে অ্যাটমগুলো আছে, যদি কোনোভাবে অ্যাটমের আউটার মোস্ট সেলের যে ইলেকট্রনটা আছে সেটা ফ্রি হয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে অ্যাটম থেকে, যদি সেটা হয় তাহলে সেই অ্যাটমটা আর নিউট্রাল অ্যাটম থাকবে না, তখন সেটাকে বলা হবে আয়ন। যেহেতু ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, ওগুলো একটা পজিটিভ আয়নের মতো বিহেভ করবে। আর আয়ন মানে কি, যেখানে পুরো অ্যাটমটার অলমোস্ট পুরো মাসটাই কনসেন্ট্রেটেড আছে, তার মানে দে আর হেভি, মানে ভারী ওরা। আর অ্যাটম জেনারেলি সবসময় ভাইব্রেট করতে থাকে। এবার এই ভাইব্রেশন গুলো চলতে থাকছে আর ফ্রি ইলেকট্রন গুলো চারপাশে ঘোরাফেরা করছে। যখনই আমি দুপাশে কোনো পটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, তখন ওই ফ্রি ইলেকট্রন গুলো একটা এন্ড থেকে অন্য এন্ডে দৌড়তে শুরু করলো। এই ইলেকট্রনের দৌড়ানোটাকেই উল্টো ভাবে বলা হচ্ছে, মানে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, বলা হয় নাকি তার ঠিক উল্টো দিকে কারেন্ট ফ্লো হয়। মানে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু হলেই এনার্জি ট্রান্সফার হলো, তার মানে কারেন্ট ফ্লো হতে শুরু করলো। বাট ইনসুলেটরের ক্ষেত্রে কি দেখেছিলাম, ইনসুলেটরের ক্ষেত্রে আমরা এটাই দেখেছিলাম যে আয়নস গুলো, সরি অ্যাটমস গুলো এতটাই ছোট ছোট শেপের হয়, যার ফলে ওর আউটার মোস্ট সেলের যে ইলেকট্রনটা সেটা কখনোই ওই অরবিট ছেড়ে বেরিয়ে যেতে পারে না। কেন পারে না? বিকজ ওদের মধ্যে নিউক্লিয়ার যে ফোর্সটা থাকে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা বলছি, মানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ফোর্সটা এতটাই স্ট্রং হয় যে ওরা নিজেদের অরবিট ছেড়ে আর বেরিয়ে যেতে পারে না। সেই কারণে ফ্রি ইলেকট্রন তৈরি হলো না, আর ফ্রি ইলেকট্রন যদি না তৈরি হয় তাহলে কারেন্ট ফ্লো হবে না। কাজেই ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে আমি কন্ডাক্টর আর ইনসুলেটরকে এক্সপ্লেন করতে পারলেও সেমিকন্ডাক্টরকে আমি ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। কেন পারবো না? আমি একটু আগে বলেছি সেমিকন্ডাক্টর নরমাল টেম্পারেচারে বা নরমাল সিচুয়েশনে, শুধু টেম্পারেচার না, নরমাল সিচুয়েশনে যখন কোনো আলাদা করে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করা হয়নি, সেই সময় ও ইনসুলেটরের মতো বিহেভ করে। মানে নরমালি একটা সেমিকন্ডাক্টরকে আমি ইনসুলেটর হিসেবে ট্রিট করতে পারি যতক্ষণ না ওর উপর একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা কোনো এনার্জি অ্যাপ্লাই করা হচ্ছে। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে তখন ও কন্ডাক্টরের মতো বিহেভ করতে শুরু করবে। যদিও এদের এই ভিআই যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু নন লিনিয়ার, যেটা ওহমস লতে আমরা লিনিয়ার পড়েছি, স্ট্রেট লাইন হয়েছে, এক্ষেত্রে সেটা হবে নন লিনিয়ার। এবার একটু দেখা যাক। আচ্ছা, সেমিকন্ডাক্টরকে তো আমি ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, তাহলে আমরা এবার করি কি, পুরোটাকেই ব্যান্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করি। আচ্ছা, ব্যান্ড কি? ব্যান্ড হলো অনেকগুলো এনার্জি লেয়ার যদি একসাথে থাকে, তখন তাদেরকে একত্রে একসাথে বলা হয় একটা এনার্জি ব্যান্ড। ঠিক আছে?
মানে ব্যান্ড বলতে গ্রুপ অফ সামথিং বোঝায়। যেরকম আমরা গানের যে ব্যান্ডগুলো হয়, গানের ব্যান্ডগুলোতে কেন ব্যান্ড বলা হয়? বিকজ এখানে একসাথে, ওখানে কিন্তু সিঙ্গেল পারফর্মার নেই, এখানে একসাথে অনেকে আছে, সেই কারণে ওটা একটা ব্যান্ড বলা হচ্ছে। তেমনি এখানে যদি অনেকগুলো এনার্জি লেয়ার একসাথে থাকে তখন অ্যাজ এ হোল ওইটাকে বলা হবে একটা এনার্জি ব্যান্ড। তো আমরা এই ব্যান্ড থিওরি দিয়ে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর সবগুলোকেই এক্সপ্লেন করব। প্রথমে আসি সেমিকন্ডাক্টর কিভাবে ফর্ম হয় এবং এদের ব্যান্ড গ্যাপটা কেন ফর্ম হয়। আচ্ছা, তার আগে একটু দেখিয়ে দিই ব্যান্ড থিওরি অফ সলিডস। প্রথমে কন্ডাক্টর দেখব, তারপরে ইনসুলেটর দেখব, আর সবার শেষে সেমিকন্ডাক্টর দেখব। আমরা বলেছি কি ব্যান্ড হয় এনার্জি লেয়ারগুলো একসাথে যদি থাকে তখন তাদেরকে অ্যাজ এ হোল বলা হয় একটা এনার্জি ব্যান্ড। এইরকম দু রকমের ব্যান্ড জেনারেলি আমাদের হয়, একটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, অন্যটা কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডটা একটু হায়ার এনার্জি লেয়ার, আর যেটা ভ্যালেন্স ব্যান্ড সেটা একটু লোয়ার এনার্জি লেয়ার। জেনারেলি ইলেকট্রনগুলো নর্মাল সিচুয়েশনে লোয়ার এনার্জি স্টেটে থাকে, সবাই সেটাই থাকা পছন্দ করে, যেখানে বেশি এনার্জি খরচ হবে না, এইরকম স্টেটে সবাই থাকা পছন্দ করে। তার মানে গ্রাউন্ড স্টেটে থাকতে পছন্দ করবে ইলেকট্রনগুলো। এবার ইলেকট্রনগুলো যখনই লোয়ার এনার্জি স্টেটে থাকছে তার মানে ইলেকট্রনগুলো প্রথমে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকছে। এবার এই ভ্যালেন্স ব্যান্ডকে যদি বাইরে থেকে এনার্জি দিই তাহলে সেই ইলেকট্রনগুলো চেষ্টা করবে হায়ার এনার্জি লেয়ারে ওঠার। এভাবে উঠতে উঠতে কোনো একটা সময় ও হয়তো কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে, আর যদি সেটা পৌঁছে যায় তখনই কারেন্ট ফ্লো হতে শুরু করবে। তো আজকে দেখি যে কন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ডগুলো কেমন থাকে। আমরা বললাম লোয়ার লেভেলটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর হায়ার লেভেলটা হলো কন্ডাকশন ব্যান্ড। তো আমি ধরছি এইগুলো এক একটা করে এনার্জি লেয়ার, আর এই সমস্ত এনার্জি লেয়ারকে একসাথে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। আর ঠিক তার উপরে এই ব্লু কালারের যে লাইনগুলো দেখা যাচ্ছে সেই এনার্জি লেয়ারগুলো খুব কাছাকাছি আছে, হয়তো দু একটা এই ভ্যালেন্স ব্যান্ডের ভেতরেও ঢুকে গেছে, মানে ওভারল্যাপ করে আছে। এইগুলোকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। আগে সবগুলোর স্ট্রাকচারটা দেখিয়ে দিই, তারপর আমি বোঝাচ্ছি। ইনসুলেটরের ক্ষেত্রে এইটা আবার আগের মতো ভ্যালেন্স ব্যান্ড, আর ইনসুলেটরে কন্ডাকশন ব্যান্ডটা অনেকটা উপরে থাকে। এইটা কন্ডাকশন ব্যান্ড। এবার আসছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা ভ্যালেন্স ব্যান্ড, আর এটা কন্ডাকশন ব্যান্ড। কিছু ডিফারেন্স কি বোঝা যাচ্ছে? কন্ডাক্টরের ক্ষেত্রে দুটো ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ নেই। এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাকে বলছি ব্যান্ড গ্যাপ এনার্জি, ই
জিরো বা তার থেকেও কম ওভারল্যাপ করে আছে, গ্যাপটাই নেই। এই গ্যাপটা ভ্যালু প্রায় 7 ইলেকট্রন ভোল্ট, আর এই গ্যাপটার ভ্যালু 0.7 টু 1.1 বা এদের আশেপাশে হবে আর কি। এগুলো সব ইভি তে আছে। ইভি তো একটা এনার্জির ইউনিট, আমি ডিসটেন্সটাকে এনার্জির ইউনিট দিয়ে এক্সপ্রেস করছি। সেটা কেন করছি বলছি এবারে। এবার দেখি ইনিশিয়ালি এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে ছিল, এখানে, এগুলো মানে ভ্যালেন্স ব্যান্ড পুরো ইলেকট্রনে ভরে ছিল। আমি যদি বাইরে থেকে কোনোভাবে এনার্জি দিই ইলেকট্রনে, ইলেকট্রনটা ঠিক পরের লেয়ারে উঠবে, তারপরে লেয়ারে উঠবে, তারপরে লেয়ারে, এভাবে উঠতে উঠতে ও কিন্তু ইজিলি কন্ডাকশন ব্যান্ডে একদম এখানে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, মানে এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। আস্তে আস্তে এনার্জি দিচ্ছি, ও উঠতে থাকছে একটা করে স্টেপ, বিকজ এরা ওভারল্যাপ করে আছে, মানে লেয়ারগুলো ওভারল্যাপ করে আছে। ইনসুলেটরের ক্ষেত্রে সাপোজ এখানে একটা ইলেকট্রন, এখানে অনেক ইলেকট্রন আছে, এখান থেকে আমি এনার্জি দিচ্ছি, এ প্রথমে এখানে উঠলো, তারপরে উপরে 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 উঠতে উঠতে এখানে এলো। এখানে আসার পর আমি বাইরে থেকে যতই এনার্জি দিই না কেন, এই 7 ইলেকট্রন ভোল্টের গ্যাপটা ওভারকাম করে জাম্প করে ও উপরে উঠতে পারছে না, ফলে ও এখান থেকে এখানে যেতে পারছে না, তাই কন্ডাকশন হচ্ছে না, কারেন্ট কন্ডাক্ট করছে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এখানে ইলেকট্রন আছে, বাইরে থেকে এনার্জি দিলাম, যদি অল্প এনার্জি দিই ও আস্তে আস্তে উঠলো উঠলো উঠলো, দিয়ে এখানে এসে বসলো। এবারে যদি আমি কোনোভাবে 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্টের মাঝে এনার্জি দিই, তাহলে ও এবার কন্ডাক্ট করতে শুরু করলো, কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেল। যেহেতু এই 7 ইলেকট্রন ভোল্টটা খুব বেশি এনার্জি, খুব বেশি এনার্জি, তাই এটা দিলেও এই জাম্প করে উপরে তোলা সম্ভব না। কিন্তু 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্টটা মোটামুটি রিজনেবল এনার্জি, যেটা সাপ্লাই করলে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে উঠতে পারে। সেই কারণে তখন কন্ডাকশন শুরু হবে। তাহলে ইনিশিয়ালি ও ইনসুলেটরের মতো বিহেভ করছিল, বিকজ কারেন্ট কন্ডাক্ট করছিল না। তারপর যখন একটা সার্টেন লেভেলের উপরে এনার্জি দিচ্ছি, তখন ও কন্ডাক্ট করতে শুরু করলো। সেই কারণে এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। এবার এই যে গ্যাপগুলোকে আমি এনার্জি ইউনিটে এক্সপ্রেস করেছি। তার কারণ আমরা সহসা এরকম বলে থাকি যে আমাদের সাপোজ একটা জায়গা থেকে অন্য জায়গায় ডিসটেন্স, আমাদের বাড়ি থেকে কোনো একটা জায়গায় ডিসটেন্স যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমরা সাধারণভাবে, আমরা বাঙালিরা বিশেষভাবে এটা বলি যে আচ্ছা ওই আমার কোনো একটা বন্ধুর বাড়ি হয়তো জিজ্ঞেস করছে আমার বাড়ি থেকে কত দূর, আমি বলি আচ্ছা ওর বাড়ি তো জাস্ট 5 মিনিটের রাস্তা। আমরা ডিসটেন্সটাকে কি দিয়ে এক্সপ্রেস করলাম? মিনিট দিয়ে, টাইম দিয়ে। কিন্তু ডিসটেন্স তো টাইম দিয়ে এক্সপ্রেস করা যায় না। কি দিয়ে এক্সপ্রেস করতে হয়? ডিসটেন্স দিয়ে, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, এগুলো দিয়ে আমরা ডিসটেন্সকে মেজার করি। কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে টাইম দিয়ে ডিসটেন্সটাকে বুঝিয়ে দিলাম। কেন বুঝিয়ে দিলাম? বিকজ এখান থেকে ওর বাড়ি যেতে আমার কতটা সময় লাগবে একটা অ্যাভারেজ স্পিডে, সেটা আমি ওকে জানিয়ে দিলাম। এখানেও এই গ্যাপটাকে আমরা এনার্জি ইউনিটে এক্সপ্রেস করছি। কেন? বিকজ এই গ্যাপটাকে ওভারকাম করতে গেলে ইলেকট্রনকে 7 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিতে হবে, বা এই গ্যাপটাকে ওভারকাম করতে গেলে ইলেকট্রনকে 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট অবধি এনার্জি ওকে নিতে হবে। যদি সেই এনার্জিটাও নিতে পারে, তাহলেই ও লাফিয়ে উঠতে পারবে, নয়তো পারবে না। এটা একটা সাধারণ বাড়ির মতো আমি বলতে পারি। কিভাবে বোঝাবো? সাপোজ একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, অনেকগুলো ফ্লোর আছে, ধরলাম ওখানে 20টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর G+19, গ্রাউন্ড ফ্লোর প্লাস আরো 19টা ফ্লোর আছে, টোটাল 20 ফ্লোর। একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে, ঠিক আছে, লিফট নেই, তৈরি হচ্ছে বিল্ডিংটা, মানে শুধু ঢালাই হয়ে উঠে গেছে, এখনো গাঁথনি হয়নি। তো একজন লোককে সিঁড়ি দিয়ে উঠে একদম 20th ফ্লোরে, মানে 19th ফ্লোরে যেতে বলা হলো। ও কি করবে? ইজিলি ও একটু হয়তো পরিশ্রম হবে, ও খাওয়া দাওয়া করলো, দিয়ে সিঁড়ি ভেঙে উঠে উঠে একদম ও 19th ফ্লোরে উঠে পৌঁছে যেতে পারে। যদি এমনটা হয় যে সিঁড়িটা আছে 10th ফ্লোর অবধি, আবার 13th ফ্লোর থেকে 20th ফ্লোর অবধি সিঁড়ি আছে, এই 10 থেকে 13 ফ্লোর অবধি মাঝের ওই সিঁড়িটা নেই বা কোনোভাবে ভেঙে গেছে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে 10th ফ্লোর অবধি সিঁড়ি আছে, সেখানে লোকটা হাঁটতে হাঁটতে উঠলো, ওঠার পর মাঝখানে 3টে ফ্লোরে কোনো সিঁড়ি নেই, আবার 13th ফ্লোর থেকে সিঁড়ি শুরু হয়েছে আপ টু 20th ফ্লোর। ওই লোকটাকে যদি আমি বাইরে থেকে এনার্জি দিই, বাইরে থেকে ওকে আরো বেশি খাওয়ালাম, টাকা দিলাম, হরলিক্স খাওয়ালাম, প্রোটিন খাওয়ালাম, কিন্তু তা সত্ত্বেও কেউ 3টে ফ্লোর জাম্প করে উঠে যেতে পারবে 10th ফ্লোর 13th ফ্লোরে?
কোনোদিনই পারবে না। মানে আমি যতই এনার্জি দিই না কেন ওই লোকটার সেই ক্যাপাসিটিটাই নেই, ও নিতে পারবে না সেই পরিমাণ এনার্জি। তাহলে আমি যে এনার্জিটা দিচ্ছি সেই এনার্জি দিয়ে কোনোভাবে ওই গ্যাপটাকে ওভারকাম করাতে আমি পারবো না, তাই কন্ডাকশন হবে না। ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না, তাই কন্ডাকশন হবে না, তাই এটাকে বলা হয় ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি, সাপোজ ওই 20th ফ্লোর অবধি আছে, তো 10th ফ্লোর অবধি কোনো সব সিঁড়ি আছে, মাঝখানে একটা ফ্লোরের সিঁড়ি ভাঙা, আবার 11th ফ্লোর থেকে একদম 20th ফ্লোর অবধি বা 19th ফ্লোর অবধি সিঁড়ি আছে। ওই যে একটা ফ্লোরকে যদি ওভারকাম করতে হয়, তাহলে ওকে যদি আমি একটু খাওয়া দাওয়া করাই ভালো করে বা টাকা পয়সা দিই, তাহলে হয়তো ওই একটা ফ্লোর কোনোভাবে ওই পিলার বেয়ে উঠে যেতে পারবে, তাই না? তো এইভাবে ও একটা ফ্লোরকে অন্তত ওকে যদি বাইরে থেকে কোনোভাবে এনার্জি ইম্পোজ করানো হয়, তাহলে ও যে কোনোভাবে চেষ্টা করবে ওই গ্যাপটাকে ওভারকাম করার, এবং ও পারবে, ওটার ক্যাপাসিটির মধ্যে আছে। সেই কারণে ইনিশিয়ালি ও পারছিল না, আমি যদি বাইরে থেকে আলাদা করে ইনফ্লুয়েন্স দিই তখনই একমাত্র পারবে। তাই ইনিশিয়ালি ও ইনসুলেটরের মধ্যে বিহেভ করছিল, যে কন্ডাক্ট করছিল না। কিন্তু যদি বাইরে থেকে এই পরিমাণ এনার্জি দিই, 0.7 বা 1.1 এর ডিপেন্ড করে কার কত এনার্জি লাগবে, সেই পরিমাণ এনার্জি যদি আমি সাপ্লাই করতে পারি, তাহলে আর ওটা ইনসুলেটর থাকবে না, তখন ইট উইল বিহেভ লাইক এ কন্ডাক্টর। সেই কারণে এই ধরনের মেটেরিয়ালকে বলা হয় সেমিকন্ডাক্টর। তো এই ছিল ব্যান্ড থিওরি অফ সলিডস, যেখানে কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের ব্যান্ড গুলো দিয়ে আমরা বোঝালাম কিভাবে কারেন্ট কন্ডাক্ট করে। এবারে আমি সেমিকন্ডাক্টরের অ্যাটমিক স্ট্রাকচার দেখাবো। অ্যাটমিক স্ট্রাকচার না বলে ব্যান্ড স্ট্রাকচারও বলা যায়, ব্যান্ড বা এনার্জি স্ট্রাকচার। যদি আমি সিলিকন ধরে নিই, সিলিকনের প্রবাবলি 14, অ্যাটমিক নাম্বার 14, একে যদি আমি অরবিটালে ডিভাইড করি, তাহলে সেটা কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। এটা হলো সিলিকনের অ্যাটমিক স্ট্রাকচার। সিলিকন একটা সেমিকন্ডাক্টর, ওয়েল নোন সেমিকন্ডাক্টর। সিলিকন, জার্মেনিয়াম এগুলো ওয়েল নোন সেমিকন্ডাক্টর। তার মধ্যে ইজিলি অ্যাভেলেবল হচ্ছে সিলিকন। তো আমরা সিলিকনের ব্যান্ড স্ট্রাকচার বা অ্যাটমিক স্ট্রাকচারটা দেখব। এখানে একটা জিনিস বলার আছে, সাপোজ একটা অ্যাটমের মধ্যে n নাম্বার অফ ইলেকট্রনস আছে, ঠিক আছে? তো এই n নাম্বার অফ ইলেকট্রনসের n ফোল্ড এনার্জি ডিজেনারেসি থাকতে পারে, n ফোল্ড এনার্জি ডিজেনারেসি। তো এই এনার্জি ডিজেনারেসিটা কি? একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকে, যত আউটার মোস্ট সেলে আমি যাব, তত সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের কন্ট্রোলটা কমে যায়। ফলে সেই ইলেকট্রনের যে এনার্জি স্ট্রাকচারটা সেটা অনেকটা ভোলাটাইল হতে থাকে। এখন এই আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলোর যে এনার্জি, সেটার মধ্যে একটা ডিজেনারেসি দেখা যায়। ডিজেনারেসি মানে বাংলাটা হচ্ছে অবক্ষয়, ভেঙে যাওয়া, স্প্লিট আপ করে যাওয়া, এই ডিজেনারেসিটা দেখা যায়। তো এই এনার্জি গুলো মানে কত ফোল্ড হতে পারে? n ফোল্ড ডিজেনারেসি হতে পারে, মানে n নাম্বার অফ ডিজেনারেসি হতে পারে। এখন দেখা যাচ্ছে যে এই যে অরবিটাল গুলো দেখতে পাচ্ছি, যেগুলো 1s 2s মানে 1 2, এগুলো তো কাছাকাছি আছে, নিচের দিকে আছে, গ্রাউন্ড স্টেটের দিকে, তাই এদের ডিজেনারেসি কম হয়, এদের মধ্যে স্প্লিট আপটা কম হয়। হয় কোনটার বেশি? দূরের দিকে গুলো, p3 মানে 3 নম্বর সাবসেলের ক্ষেত্রে এর স্প্লিট আপটা অনেক বেশি হয়। সিলিকনের এনার্জি লেয়ার গুলো দেখি, একটা গ্রাফ ড্র করে দেখাচ্ছি। এদিকে হচ্ছে ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াস, আর এদিকটা হচ্ছে মানে এনার্জির যে, এনার্জি দিয়ে দেখাই, সরি ভুল বললাম, এদিকটা হচ্ছে ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াস, আর এদিকটা
এনার্জি ব্যান্ড। এবারে সিলিকনের ক্ষেত্রে কি কি আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 পরপর আছে। তাহলে একদম প্রথমেরটা এটা 1s2 মানে ফার্স্ট সাবসেল, ফার্স্ট অরবিটাল। এরপরটা 2s2p একটু দূরে, এখানে 2s এখানে 2p। আর একটু দূরে আছে 3s 3p। ঠিক আছে, তো এবারে এই এনার্জি ডিজেনারেশন গুলো দেখা যায়। প্রথম যেটা ফার্স্ট সাবসেল 1s2 সেটা এইখান থেকে ডিজেনারেট হতে শুরু করছে। মানে ডিজেনারেট জিনিসটা কিরকম, একটা ধূপ থেকে যখন ধোঁয়া বেরোয় তখন বেশ কিছুটা ধোঁয়া একদম সরু একদম লিনিয়ার হয়ে ওঠে, তারপর কিছুটা উপরে ওঠার পর ছড়িয়ে যায়। ওই ছড়িয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে ডিজেনারেসি বা ডিজেনারেট হওয়া। তো এখানে প্রথম যে সাবসেলটা আছে, প্রথম যে অরবিটালটা আছে, সেটার ওই ছড়িয়ে যাওয়াটা খুব কম পোরশনে হচ্ছে। মানে অনেকটা যেহেতু কাছাকাছি আছে, ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াসের যেহেতু কম, তাই এর ডিজেনারেসিটা কম হচ্ছে। নেক্সট 2s2p তে 1s এর থেকে একটু তাড়াতাড়ি ডিজেনারেট করছে, কিন্তু তুলনায় কম, তুলনায় কম ডিজেনারেট করছে। কার তুলনায়? হায়ার সেলগুলোর তুলনায়। কিন্তু একটু দূর থেকে, মানে অনেকটা আগে থেকেই ডিজেনারেট করা শুরু করে দিচ্ছে। 3s3p তে কি হচ্ছে, 3s3p তে অনেকটা আগে থেকে ডিজেনারেট করা শুরু করছে। টা অনেক আগে থেকে ডিজেনারেট করা শুরু করেছে, এবং শুধু ডিজেনারেটই করেনি, তার সাথে এই পোরশনটাতে গিয়ে ওভারল্যাপ করেছে। ওভারল্যাপ করেছে, এই যে ওভারল্যাপটা করছে এইখানটাকেই বলা হচ্ছে, মানে যখন এস আর পি একসাথে মিশে যাচ্ছে, ওভারল্যাপ করছে, তখন এই ওভারল্যাপিংটাকে বলা হয় হাইব্রিড হয়ে যাওয়া, হাইব্রিডাইজেশন। এটাকে বলা হয় এসপি হাইব্রিডাইজেশন। এবার এই এই যে ওভারল্যাপ করে গেল, ওভারল্যাপ করার পরে এটা আবার মানে সেকেন্ড টাইম ডিজেনারেট করবে। সেকেন্ড টাইম ডিজেনারেট যখন করবে, তখন আমি এই ডায়াগ্রামটাকে এবার মুছে একটু দেখাই। এরা একসাথে মিলে গেল, ঠিক আছে, কিছু দূর থাকার পরে আবার এখান থেকে এরা ডিজেনারেট হতে শুরু করবে, ভেঙে যাবে। হ্যাঁ, মানে এখানে ওরা ওভারল্যাপ করেছিল, ওভারল্যাপ হওয়ার পরে ওরা আবার স্প্লিট করে যাবে। এই যে স্প্লিটটা করছে, এই স্প্লিটের ক্ষেত্রে নিচের দিকটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, অনেকগুলো এনার্জি লেয়ার এখানে আছে, আর উপরের দিকগুলোকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, এখানে অনেকগুলো এনার্জি লেয়ার আছে, আর এদের মধ্যে যে গ্যাপটা সেটাকে বলা হয় ইজি, ব্যান্ড গ্যাপ এনার্জি বা অনলি ব্যান্ড গ্যাপ। এইভাবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেকেন্ড টাইম ডিজেনারেশনের ফলে, সেকেন্ড টাইম ডিজেনারেট হওয়ার ফলে ব্যান্ড গ্যাপটা তৈরি হয়। সো ইট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড দ্য ব্যান্ড গ্যাপ অফ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর দু ধরনের হয়, একটাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর। এই পিওর সেমিকন্ডাক্টরটার আরেকটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর
আরেক ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় ইমপিওর, ইমপিওর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইমপিওর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, তাহলে প্রথমটা পিওর বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর পরেরটা ইমপিওর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখন আমরা পিওরটা তো ন্যাচারালি পাই, কিন্তু ইমপিওরটা কোত্থেকে পাবো? ইমপিওরটা ন্যাচারালি পাওয়া যায় না, ন্যাচারালি সবকিছুই পিওর। এই পিওরটাকে ইমপিওর বানানো হয়। কিভাবে বানানো হয়? এই পিওরের সাথে যদি আমি কিছুটা ইমপিউরিটি মিশিয়ে দিই, পিওরের সাথে কিছুটা ইমপিউরিটি মিশিয়ে দিলাম, তাহলে আমি পাবো ইমপিওর। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। কিছুদিন আগেই একজন নামকরা ফুটবলার মারা গেলেন, দিয়েগো মারাদোনা। উনি বহুবার নিউজ পেপারে হেডলাইন্স হয়েছেন, ওনার নামটা হেডলাইন্স হয়েছে। কিভাবে হেডলাইন হয়েছে? বিকজ উনি বহুবার স্টেরয়েড নিয়ে নিজের এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করেছেন এবং বহু বছর এরকম হয়েছে যে উনি সাসপেন্ডেড ছিলেন। তো এই জিনিসটাকে বলা হতো ডোপিং, ডোপিং কেলেঙ্কারি বলে এটা পরিচিত অনেকের কাছে। তো স্টেরয়েড নেওয়া হচ্ছে, নিজের শরীরে স্টেরয়েড বা অন্যান্য ড্রাগ নিচ্ছেন, যার ফলে নিজের শরীরের এফিসিয়েন্সি বাড়ছে, কিন্তু সেটা তো ন্যাচারাল নয়, সেটা ইমপিওর। ইমপিওরিটি মিশিয়ে আমি আর্টিফিশিয়ালি আমার এফিসিয়েন্সি বাড়াচ্ছি, বা এখানে পিওরের সাথে ডোপিং করে ইমপিওরিটি মিশিয়ে, মানে এই পদ্ধতিটাকে ডোপিং বলা হচ্ছে, ডোপিং করে ইমপিওরিটি মিশিয়ে আমি ইমপিওর বানাচ্ছি, যার ফলে ওই যে সেমিকন্ডাক্টর ছিল, মানে পিওর যে সেমিকন্ডাক্টরটা ছিল তার এফিসিয়েন্সিটা অনেকটা বেড়ে যাবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং। আর এই যে ইমপিওর সেমিকন্ডাক্টরটা আমি পেলাম, এই ইমপিওর সেমিকন্ডাক্টরটা আবার দু ধরনের হয়। একটাকে বলা হয় পি টাইপ, পি টাইপ মানে পজিটিভ টাইপ, আর সেকেন্ডটা হলো এন টাইপ, এন টাইপ মানে নেগেটিভ টাইপ। যে টাইপের ইমপিওর সেমিকন্ডাক্টরে পজিটিভ চার্জ বেশি থাকে, পজিটিভ চার্জটাই হলো মেজরিটি ক্যারিয়ার, বা এখানে আমরা পজিটিভ চার্জটাকে বলবো হোল, হোলটাই মেজরিটি ক্যারিয়ার, সেইটাকে বলা হয় পি টাইপ। আর যে ইমপিওর সেমিকন্ডাক্টরের ভেতরে নেগেটিভ চার্জ বেশি, নেগেটিভ চার্জটাই হলো মেজরিটি ক্যারিয়ার বা ইলেকট্রন হলো মেজরিটি ক্যারিয়ার, সেই ধরনের সেমিকন্ডাক্টরকে বা ইমপিওর সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আসছি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর মানে যার মধ্যে পজিটিভ চার্জ বেশি থাকে বা হোল বেশি থাকে। আচ্ছা, হোল জিনিসটা কি বলে দিই। ইলেকট্রন যেখানে থাকবে না বা অ্যাবসেন্স অফ ইলেকট্রনটাকে আমি বলছি হোল। যেমন ডার্কনেস বলে কিছু হয় না, ডার্কনেস হলো অ্যাবসেন্স অফ লাইট, অ্যাবসেন্স অফ লাইটটাই হলো ডার্কনেস। যেটাকে আমরা ব্ল্যাক বলি, ব্ল্যাক মানে কি অ্যাবসেন্স অফ কালার, ব্ল্যাক বলে আলাদা কোনো কালার হয় না, ব্ল্যাক হলো অ্যাবসেন্স অফ কালার। এখন ধরে নিচ্ছি যে এই জায়গাতে একটা ইলেকট্রন কম আছে, ঠিক আছে, বা একটা মাঠের মধ্যে একটা গর্ত আছে, এটা হলো সেই গর্তটা। এই গর্তটাকে ফিল আপ করার জন্য আমি কি করলাম, এখান থেকে কিছুটা মাটি কেটে নিয়ে এটাকে ফিল আপ করে দিয়েছি। তাহলে এখন কি হবে, এখানে গর্ত তৈরি হয়ে যাবে, তাই না? আবার এই গর্তটাকে বোঝাবার জন্য আমি দূরে আরেকটা জায়গা থেকে মাটি খুঁড়ে নিয়েছি, এখন মাটি খুঁড়ে এটাকে বুঝিয়ে দিলাম, তখন তো এইখানে গর্ত তৈরি হলো, তাই না? তার মানে যখন আমি এটাকে একটু রিলেটিভলি বলতে পারি কি, মাটিটা এইদিকে শিফট করছে আর হোলটা এইদিকে শিফট করছে, মানে যেখান থেকে আমি মাটি নিয়ে ফিল আপ করছি হোলটা তো একটা করে ঘর ডান দিকে সরে যাচ্ছে, তার মানে এই হোলটাকে যদি আমি পজিটিভ চার্জ ধরি আর মাটিটাকে যদি ইলেকট্রন ধরি, তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করছে হোল তার উল্টো দিকে ফ্লো করছে। সো হোল ইজ নাথিং বাট দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন। এখানে যেরকম অ্যাবসেন্স অফ সয়েল মানেই হোল, তেমনি অ্যাটমস এর ক্ষেত্রে অ্যাবসেন্স অফ ইলেকট্রন মানেই হোল। সিলিকন জার্মেনিয়াম তো সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর। আমি ধরলাম
সিলিকন একটা অ্যাটম আছে, সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4, বিকজ সিলিকনের লাস্টে চারটে ছিল, 2s2 2p 1s2 2s2 2p6 3s2 3p2 ছিল, মানে লাস্টে 2 2 4, ফলে ওর ভ্যালেন্সি 4। এবার 4 ভ্যালেন্সি যেহেতু, এখানে একটা ইলেকট্রন বসতে পারে, এখানে একটা বসতে পারে, এখানে একটা বসতে পারে, আর এখানে একটা বসতে পারে। আমি এর সাথে ট্রাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট কিছু একটা মেশালাম, যেমন গ্যালিয়াম ট্রাইভ্যালেন্ট, আমি এর সাথে গ্যালিয়াম মেশালাম, মানে ডোপ করছি। গ্যালিয়াম মেশালে এখানে একটা গ্যালিয়ামের ইলেকট্রন বসে গেল, এখানে একটা গ্যালিয়ামের ইলেকট্রন বসে গেল, এখানে একটা গ্যালিয়ামের ইলেকট্রন বসে গেল, ফাঁকা থাকছে এটা, তাহলে এটা একটা হোল রয়ে গেল। তার মানে এই যদি পুরোটাতেই গ্যালিয়াম বসে যেত তাহলে এটা নিউট্রাল হয়ে যেত, কিন্তু একটা ইলেকট্রন কম বসলো, একটা ইলেকট্রনের অ্যাবসেন্স আছে, যার ফলে এখানে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, তাই এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। নেক্সট আসছি এন টাইপ। এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনটা এক্সেস হবে, তো এর জন্য আমি মেশাবো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাবো, যেমন আর্সেনিক একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, আর্সেনিকের 5টা ইলেকট্রন এক্সেস আছে, তো সেই 5টা ইলেকট্রনকে এখানে বসাতে হবে, কিন্তু এখানে চারটে ভ্যাকেন্সি আছে, এখানে একটা আর্সেনিকের ইলেকট্রন বসলো, এখানে একটা বসলো, এখানে একটা বসলো, এখানে একটা বসলো, এখনো তো একটা আর্সেনিকের ইলেকট্রন এক্সেস হয়ে যাচ্ছে, তাহলে এখানে ইলেকট্রন এক্সেস হচ্ছে, তার মানে নেগেটিভ চার্জ এক্সেস হচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপের ক্ষেত্রে এক্সেস কি হচ্ছে হোল, আর এন টাইপের ক্ষেত্রে এক্সেস হয় ইলেকট্রন, তাই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারটা হলো হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন। এবারে যেটা করব সেটা হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আমরা জানি যে একটা পি টাইপ আর এন টাইপের যদি মিক্সচার থাকে তাহলে সেক্ষেত্রে কোনোটাতে হোল আছে, কোনোটাতে ইলেকট্রন আছে, যদি একটাই থাকে মানে হয় পি টাইপ বা এন টাইপ, এক্সেস তো হলো হোল, কিন্তু তাছাড়াও তো ইলেকট্রন আছে, তার মানে যদি একটা সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে সেখানে কিছু ইলেকট্রন আছে যারা হোল, মানে কিছু কারেন্ট আছে যারা হোলের জন্য ফ্লো করছে, আর কিছু কারেন্ট আছে যারা ইলেকট্রনের জন্য ফ্লো করছে, তার মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টোটাল কারেন্ট ইকুয়াল টু IH প্লাস IE, ঠিক আছে, মানে কিছু কারেন্ট হোলের জন্য, কিছু কারেন্ট ইলেকট্রনের জন্য। এছাড়াও আমরা জানি মানে সাপোজ এটা একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তো এর অ্যাক্রস আমি একটা ব্যাটারি লাগিয়েছি, মানে কারেন্ট ফ্লো করাচ্ছি কোনোভাবে, এখানে ভি পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, আর এর লেন্থ হচ্ছে এটা L। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে এর দুটো এন্ডে, যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে এই এন্ডটাতে, সেই ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু হবে V বাই L, ঠিক আছে, E ইকুয়াল টু V বাই L। আর এই যে মেটেরিয়ালটা আছে, এই যে সেমিকন্ডাক্টরটা আছে, তার রেজিস্টিভিটি rho equal to R A by L, therefore E by rho, এই ভ্যালুটা কত হবে, E by rho মানে E এর ক্ষেত্রে হচ্ছে V by L, আর রোটা উল্টে গেলে L by R A, that is equal to V by R A, এটা হলো E by rho এর ভ্যালু, ঠিক আছে। এবার আমরা যেটা করব, প্রত্যেকটা এই যে IH আর IE আছে
এদের যে মাইক্রোস্কোপিক ভ্যালুগুলো, যেমন আমরা একদম প্রথমের দিকে কন্ডাক্টর চ্যাপ্টারে পড়েছিলাম, মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে I ইকুয়ালস টু NEAVD। এবার সেটা দেখব। আমরা দেখেছিলাম I ইকুয়ালস টু NEAVD। I এর জন্য যদি বের করতে হয় তাহলে আমাকে এটাকে E নিতে হবে, আর যদি IH এর জন্য বের করি তাহলে NH নিতে হবে, EAVD। VD টা ছিল ড্রিফট ভেলোসিটি, এরিয়া অফ ক্রস সেকশন, এই সবগুলো ছিল। তাহলে I ইকুয়াল টু যে IH প্লাস IE টা পেলাম, সেক্ষেত্রে সবকিছু কমন নিয়ে নিলে NH প্লাস NE ইন্টু EAVD। তাহলে এখান থেকে I বাই A এর ভ্যালুটা আসছে NH প্লাস NE ইন্টু A ইন্টু VD। ঠিক আছে, এবার এই যে V বাই R, ওহমস ল থেকে জানি V বাই R মানে I, সো ইট ইজ I বাই A। তো I বাই A এর ভ্যালুটা এটা বসিয়ে দিই, NH প্লাস NE ইন্টু A ইন্টু VD। এটা কিসের ভ্যালু পেলাম? এটা পেলাম E বাই রো। এখান থেকে 1 বাই রো ইকুয়াল টু চলে আসবে NH প্লাস NE ইন্টু A ইন্টু VD ডিভাইডেড বাই E। এবারে যদি আমি এই ভিডিটাকে প্রত্যেকটা মানে ইলেকট্রন বা হোলের জন্য আলাদা আলাদা করে ধরতাম, তাহলে এখানেই আমাদেরকে সেটা লিখে দিতে হতো V ফর V ইলেকট্রন আর এইটা VH। তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরোটা কমন না নিয়ে, মানে আমি এখানে প্রথমে কনসিডার করছিলাম যে ভিটা দুটোর ক্ষেত্রে কমন মানে একই, যদি সেটা না করতাম তাহলে আমরা কি লিখতাম NE VE প্লাস NH VH। তাহলে সেক্ষেত্রে এটাও চেঞ্জ হয়ে যেত NEVE প্লাস NHVH ইন্টু A ইন্টু E। সরি, শুধু E হতো, বিকজ এটা তো এখানে ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে তখন ইকুয়েশনটা আসতো NEVE প্লাস NHVH ইন্টু E। এবার আমি তাহলে কি করব, NE এই যে VE আছে তাকে E দিয়ে ডিভাইড করে দিলাম, প্লাস NH এই যে VH আছে এটাকে E দিয়ে ডিভাইড করে দিলাম, ইনটু যেমন E আছে আছে। এবারে যে V বাই E পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের যে ড্রিফট ভেলোসিটি সেটাকে বলা হয় মিউ, হ্যাঁ মোবিলিটি অফ ইলেকট্রনস। মিউ ইকুয়াল টু drift velocity per unit electric field. Therefore 1 by rho equal to NE mu E plus NH mu H into E। E তো থাকছে, তাহলে 1 by rho মানে sigma equal to NE mu E plus NH mu H into E। এই হলো আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তো আজকে এতটা অবধি থাকবে। এরপর মানে প্রথম পার্টটা সেমিকন্ডাক্টর পার্টটা এখানে শেষ হচ্ছে, এর পরের দিন শুরু হবে জাংশন, পিএন জাংশন, জাংশন ডায়োড, ট্রানজিস্টর, এই বাকিগুলো নেক্সট ক্লাসে হবে।